বিয়ে বাড়ি ঢুকতেই কতগুলো মেয়ে মানুষ এসে ঘিরে ধরল আমাকে। এক একজন এক এক প্রশ্ন করছে, আমার এত দেরি কেন, আমি কইছিলাম এতক্ষণ, ব্লা ব্লা। কিন্তু এরা কেন এ প্রশ্ন আমাকে করতেছে? আজব তো একটা ব্যাপার। এদের কথা শুনে মনে হচ্ছে এই স্বর আমি আগেও শুনেছি, কিন্তু কথা হলো কাউকে চিনতে পারছি না কেন আমি। হঠাৎ দেখলাম খালা আসতেছে। কেমন করে যে সে অচেনা মেয়েদের পাশ কাটিয়ে খালার কাছে পৌঁছালাম আল্লাহ মালুম। খালাকে ধরেই বলছি, দেখেন খালা, ওই মেয়েগুলো আমারে কি কি জানি বলতেছে। খালা জিজ্ঞেস করলো কারা। আমি আঙুল তুলে মেয়েদের দলটাকে খালাকে দেখালাম। ওদের দেখে খালা অট্ট হাসিতে ভেঙে পড়ল। ওনার হাসি দেখে আমি তো অবাক হয়েছি, সাথে ওই মেয়েগুলো পর্যন্ত আশ্চর্য হয়ে তাকিয়ে আছে খালার দিকে। খালা কোনো রকমে হাসতে হাসতে আমাকে নিয়ে গেল। ওরে মান্তাসা, মানহা, নিপা, তোদের চিনতে পারে নাই। এই বলে খালার কি হাসি। আমি বিস্ফোরিত চোখে সামনের দিকে তাকিয়ে আছি। এখনও বুঝতে পারতেছি না কোনটা বড় আপু, কোনটা মানহা আপু, আর বাকিগুলোই বা কারা। নিপা, এত বড় হয়েছিস এখনও তোর আক্কেল হলো না? বড় আপুর বিখ্যাত উক্তি শুনে চিনতে পারলাম এটা যে আমার বড় আপু। মানহা আপুর অভ্যাস সবসময় বড় আপুর প্রতিটি কথায় সায় দেয়। এবারও তাই করলো। তখন বুঝলাম যে হ্যাঁ, এটা মানহা আপু। বাকি দুইজনের ছটফটানি দেখে বুঝলাম ওই দুইটা জিমি মিলি, কিন্তু কোনটা জিমি কোনটা মিলি সেটাও চিনতে পারলাম না। হায় রে পার্লার, কি দারুণ জিনিস, এমন মেকওভার করে মায়ের পেটের বোন পর্যন্ত চিনতে পারে না। নিপা, সত্যি তুই আমাদের চিনতে পারিস নাই? বড় আপুর ঝাঁঝালো প্রশ্নের উত্তর যে আমি কি দেব সেটা আমি নিজেই বুঝতেছিলাম না। তখনই দুধের মতো ধবধবে সাদা এক মহিলার আবির্ভাব। সবাই তাড়াতাড়ি চলো, বউ এসেছে, এইটুকু বলে মহিলা ঘুরে চলে গেল। আমার তাকিয়ে থাকা দেখি মানহা আপু বুঝে গেল যে আমি চিনিনি ওনাকে। দেখ নিপা, প্লিজ অন্তত এবার বলিস না যে তুই বড় ভাবিকে পর্যন্ত চিনিস নেই। মানহা আপুর কথা শুনে আমার যেন মাথা ভৌ চক্কর দেওয়া শুরু হলো। বড় ভাবিকে আমার বড় খালা আমা পছন্দ করে এনেছিলেন। কালো না হলেও প্রায় কালোর কাছাকাছি গায়ের রং। ভাইয়া এই নিয়ে মাঝে মাঝে আফসোস করে বলে, তানি তুমি আর এক শেড ফর্সা হলেই তাসিন আরও ফর্সা হতো। আজকে ভাবিকে দেখলে হয়তো ভাইয়ার আর আফসোস থাকবে না। আরে আফসোস কিসের? বড় ভাইয়ের আগে ভাবিকে চিনতে পারা লাগবে তো। বউকে এনে বসিয়েছে স্টেজে। আপুরা, মিলি, জিমি সবাই বউয়ের কাছে যেয়ে ভিড় করছে। আমার এত ভিড়ভাট্টা কখনোই ভালো লাগে না। তাই একটা কোণা দিয়ে সোফায় বসে বসে ফেসবুকের নিউজ ফিল্ড স্ক্রল করছিলাম। এমন সময় ছোট খালু কোথা থেকে হন্তদন্ত হয়ে এসে হাজির। নিপা, তোমার খালামণি কই? রেনুর ব্যাগে আমার চশমা আছে। কই যে গেল? এটুকু বলেই ছোট খালু আবার খুঁজতে লাগলো। কিছু না বলে আমি আবার ফোনের দিকে নজর দিলাম। হঠাৎই এক মেয়ে এসে আমার সামনে হাজির। নিপা, এই চশমাটা তোর খালুকে দিস তো, এই বলে আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমি হাঁ করে তাকিয়ে আছি মেয়েটার দিকে। তুমি আমার খালামণি? কোনো রকমে ফিসফিস করে এটুকু বলতে পারলাম। নিপা, ফাজলামি কম করবি। খালামণি ঝাড়ি দিয়ে বলল, খালামণি, খালু তোমাকে খুঁজছিল। এই বলতে বলতেই আমার ছোট খালু এসে হাজির। নিপা, একটু আমার সাথে চলো তো, তোমার খালামণিকে খুঁজবে। আমি পুরুষ মানুষ, সবখানে যেতেও পারছি না। ছোট খালুর কথা শুনে আমি আর অবাক হলাম না, কারণ এখানে এসে অবাক হওয়ার শক্তিও আমার হারিয়ে গেছে। খালামণির দিকে তাকিয়ে দেখি উনি যেন বাকশক্তি হারিয়ে ফেলেছেন। আসলে স্বাভাবিক, এমন হওয়ারই কথা। 25 বছর সংসার করার পরে বউরের পাশে দাঁড়িয়ে অন্যকে যদি বলা হয় তার বউকে খুঁজে দিতে, স্বাভাবিক এমনটা হবেই। কিছুক্ষণ ধাতস্থ হয়ে খালামণি তার আগের ফর্মে ফিরে এলো। ছোট খালুকে ঘাট ধরে ঘুরিয়ে তার দিকে হ্যাচকা মেরে ঘুরিয়ে দিল। ছোট খালু প্রথমে ভড়কে গেলেও পরে সামলিয়ে বলল, আপনি তো মানুষ ভালো না, পরপুরুষের গায়ে হাত দেন। খালার লুক দেখে বুঝতেছিলাম মানুষ আস্ত খাওয়ার উপায় থাকলে হয়তো খালুকে খালামণি আস্তই খেয়ে ফেলতো। খালু এটুকু বলতে শুনলাম খালামণিকে, আজকে বাসায় চলো, বোঝাবো মজা। খালামণি চলে যেতেই খালু ধপ করে আমার পাশে বসে পড়ল। আমার দিকে ফিরে বলল, খোদার কসম নিপা, আমি রেনুরে সত্যিই চিনি নাই। এটুকু বলে খালু কেমন জানি কাঁদো কাঁদো চেহারা করে ফেললেন। আসলে খালুকে যে কী বলে সান্ত্বনা দিব তাই বুঝতে পারছি না। বললাম, খালু মন খারাপ করবেন না, খালামণিতে এমনিতেই একটু মাথা গরম, রাত পর্যন্ত আর এই ঘটনা মনে থাকবে না। মাগো, রাগ করো না, একটা কথা বলি। মেয়েরা লক্ষ টাকা কই রাখছে সেটা ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ না করুক স্বামী যদি কিছু করে মরণের আগ পর্যন্ত ভোলে না। এটুকু বলেই বিশাল এক দীর্ঘশ্বাস ফেলল। খালু খালামণিকে প্রচণ্ড পরিমাণে ভয় পায়। খালু কেন, আমি নিজেও মাত্রাতিরিক্ত ভয় পাই খালামণিকে।
উনি রেগে গেলে ওনার কথার কোনো ব্যালেন্স থাকে না, মুখে যা আসে তাই ছাড়তে থাকে। খালামণির ওই বচন শোনার চেয়ে শীতের দিনে মাঝরাতে খালি গায়ে পুকুরে গলা পর্যন্ত পানিতে বসে থাকা অনেক শান্তির। মনে মনে খালুর পালা চিন্তা করে হাসিও পাচ্ছিল আর কান্নাও পাচ্ছিল। সে এক মিক্সড অনুভূতি। খালু আমার পাশে বসে বসে একটু পরপর বিশাল বিশাল শ্বাস ফেলছিল। আমার কেন জানি না মনে হচ্ছিল এই শ্বাসগুলো যদি সাগরের মাঝে ফেলতো নির্ঘাত সুনামি হয়ে যেত। কি ব্যাপার বেআইন, কেমন আছেন? হঠাৎই এই প্রশ্নে উপরে তাকিয়ে কেমন জানি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো। সাদ এসে হাসি মুখে আমার সামনে দাঁড়ালো। তাড়াতাড়ি চারদিক খুঁজে দেখলাম রাসেল ভাই নামক ভয়াবহ জিনিসটা আছে নাকি কোথাও। যখন দেখা শেষ হলো মিষ্টি করে একটা হাসি দিয়ে বললাম, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমার আর সাদের কথোপকথনের মাঝেই ঝুমু এসে হাজির। আমার দিকে চেয়ে চোখ টিপ দিয়ে সাদকে বলল, কি ব্যাপার সাদ ভাই, তুমি এখানে? তোমার তো গরমে নাকে প্রাণ যায় যায়। আচ্ছা ঝুমু, তোমার সমস্যা কি? এত কিউট একটা মেয়েকে দেখলে তো নিজের মনে হয় আমি সাইবেরিয়াতে আছি। এইটুকু বলেই হেসে উঠল সাদ। বাহ, আমার ভাইটাও দেখি ফ্লার্ট করে। ঝুমুর কথা শুনে আমার কান লাল হয়ে যাচ্ছিল। সাদও তাড়াতাড়ি কাজের অজুহাত দেখিয়ে সোজা চলে গেল। বিয়ে বাড়ির সব পর্ব মিটিয়ে যখন বাসার জন্য রওনা দিলাম তখন প্রায় 11:30 বাজে। খালারা ভাবিরা আগেই চলে গেছে। এর মধ্যে একটা কাহিনী হলো, আমি সারা বিয়ে বাড়িতে রাসেল ভাইকে খুঁজেছি, কোথাও পাইনি। মানুষটা গেল কই? বিয়ে বাড়িতে কি আসেই নাই? আপুরা পিচ্চিগুলো ভাইয়ারা সব গাড়িতে উঠে গেছে। আমি উঠতে যাব এমন সময় পেছনে কে যেন আমাকে আলতো করে হাত ধরে। ঘুরে দেখি রাসেল ভাই। চোখ বড় করে কিছু বলতে যাব এমন সময় ঠোঁটে হাত দিয়ে চুপ করতে বলল। কানের কাছে এসে বলল, ছাদে আসিস, আজকে তোর ক্লাস নেব। যদি রাতে তোরে ছাদে না পাই তো বুঝিস তোর একদিন কি আমার একদিন। এটুকু বলেই চলে গেল। গাড়িতে উঠে সারা রাত মুরগির মতো ঝিমাতে ঝিমাতে এলো। নতুন ভাবিকে তার রুমে দেওয়া হলো। ভাইয়ার বন্ধুরা খুব মজা করতেছিল। রাসেল ভাইকে দেখলাম শিহা বাইকে নিয়ে ভাইয়াকে খেপাচ্ছে। এই মানুষটাকে দেখলে কে বলবে যে সে এতটা রাগী? আচ্ছা, উনি আমার সাথে এমন করে কেন সব সময়? আমি করেছি কি ওনাকে? এত মানুষ থাকতে আমার সাথেই কেন এমন করে? কতক্ষণ যে ধ্যান ধরে ওনার দিকে তাকিয়ে এসব ভাবছিলাম আমি নিজেও জানি না। রাত প্রায় 1:30টার দিকে শোয়ার ব্যবস্থা হলো। জয় ভাইয়া রুমে যেয়ে দরজা দিতেই ভাবিরা সব কান পেতে দাঁড়ালো দরজায়। নিপা, এদিকে আইতো, সবার শোয়ার ব্যবস্থা তোর আর আমার করতে হবে। এরা যে যার মতো গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটুকু বলেই খালা ঘুরে রুমে ঢুকলো। আমিও কুইক মার্চ করতে করতে খালার পেছনে যেয়ে হাজির। সিদ্ধান্ত হলো মেয়েরা সব এক রুমে ঘুমাবে, ছেলেরা অন্য রুমে। যারা একটু বয়স্ক সে মহিলারা খালার রুমে আর পুরুষরা ড্রয়িং রুমে। সেইভাবে বিছানা করে ঘড়ি দেখলাম পুরো 2টা। 5 বোন বড় বড় শ্বাস নিলাম। এই ভেবে যে আল্লাহ বাঁচাইছে, কাজ সব কমপ্লিট করে ফেলেছি। বড় আপু তাড়াতাড়ি যেয়ে খাটের কোণা দখল করে শুয়ে পড়ল। আসলে সারাদিনের এই ধকল কারোই কোলাচ্ছে না শরীর। 10 মিনিটে বাসা মোটামুটি মরাবাড়ি হয়ে গেছে। আমিও ঘুমাতে যাব করছি, তখন মনে পড়িস আমাকে তো ছাদে যেতে বলেছিল। এত প্যারা আর ভালো লাগে না। মন চায় হয় আমি মরে যাই, না হয় ওই লোককে মেরে ফেলি। ড্রয়িং রুমে যেয়ে মেন গেট খুললাম ছাদে যাওয়ার জন্য। দেখি বড় মামা নড়াচড়া করছে। তাড়াতাড়ি দরজা চাপিয়ে কি করে যে বের হয়েছি নিজেও জানি না। ছাদের দরজা আলতো হাতে মেলে ধরতেই চোখে কাউকে পড়ল না। নিজের বোকামির উপরে নিজেরই জিদ লাগলো। হায়, একবার বলল ছাদে আসতে, আমিও এই রাত 2টায় ঢাং ঢাং করতে করতে ছাদে চলে এসেছি। আস্তে করে ছাদে উঠতে দেখি শর্টস পরে একটা টি-শার্ট গায়ে 5 ফুট 11 ইঞ্চির এক লাম্বু দাঁড়ানো। ধীর পায়ে তার সামনে যেয়ে দাঁড়াতেই আমার দিকে ঘুরল। রাতে আসতে বলেছিলাম, তুই তো ভোরে এলি। এই বলেই আমার সামনে এসে দাঁড়ালো রাসেল ভাই। আমি বললাম, সব কাজ গুছিয়ে তারপর এসেছি। কেন, তুই কি কাজের বেটি? জরুরি না নাকি যে সব কাজ গোছে সাহেব ম্যাডাম ঘুম পাড়িয়ে তারপর তোর ডিউটি শেষ হয়? আমি এমন কখন বললাম? এইসব ছোট ছোট কাসুন্দি বাদ, মেন মোদ্দায় আসি। আজকে তোকে বিয়েবাড়ি যাওয়ার আগে কি বলেছিলাম? আপনি তো সারাদিনই কথা বলতেই থাকেন, কোন কথাটা ঠিক মনে করতে পারছি না তো। তখনই আমার সামনের হাতটা মুচড়িয়ে পেছনে নিয়ে গেল। আমার পিঠ একদম তার বুকের সাথে লাগানো আর হাতটা তার হাতে ধরা। তার তপ্ত প্রতিটা নিঃশ্বাস আমার ঘাড়ের উপরে পড়ছে আর তার আবেশ শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ছে। এ যেন এক অন্য অনুভব। জীবনের এত বসন্ত চলে গেল, এমন অনুভব তো আর কখনোই আমাকে ছুঁয়ে যায়নি। অনেক চেষ্টা করছিলাম হাতটা ছাড়ানোর জন্য, কিন্তু কথায় আছে পুরুষ মানুষের সাথে মেয়েরা শক্তিতে কখনোই পারে না। কানের কাছে মুখ এনে বলল, সমস্যা কী তোর?
সাত পাদের জন্য মায়ের যেন উতলায় উঠেছে। এই বলেই হাত আরও পেছনে টেনে ধরল। আমি যেন ওনার বুকের সাথে আরও বেশি মিশে গেলাম। সমস্যার ভিতরে সমস্যা একটাই হলো, ওনার শরীরের সেই ঘ্রাণ আবার আমাকে মাতাল করে তুলতে লাগলো। উনি কিন্তু দিব্যি আমাকে বকেই যাচ্ছে, কিন্তু আমি কেন জানি না কিছুই শুনতে পাচ্ছি না। আমার একটা সমস্যা আছে, বিদ্যুৎ চমকালে আমি থাকি না, প্রচুর ভয় পাই এই বিদ্যুতের ঝিলিককে। যখন উপর এসেছিলাম আকাশ ঘন অন্ধকার ছিল। হাত মুচড়ে ধরে রাসেল ভাই যখন আমার রিমান্ডে নিচ্ছিল, হঠাৎই দেখি সারা পৃথিবী যেন আলোকিত করে বিশাল এক বিদ্যুতের ঝিলিক আকাশের মেঘকে দ্বিখণ্ডিত করে দিল। এতটুকু দেখি আমার যেন সব হিতাহিত জ্ঞান হারিয়ে গেল। সোজা ঘুরে রাসেল ভাইকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এই নেপা ছাড় বলছি, কি ফাজলামি শুরু করেছিস? চড়িয়ে দাঁত সব ফেলে দিব। এসব বলতেই ওনাকে শুধু বললাম, আমার দুই কান চেপে ধরেন। উনি কি বুঝলেন কে জানে, সত্যি ওনার দুই হাত দিয়ে আমার কান চেপে ধরল। পর মুহূর্তে গগন বিদারী এক শব্দ। আমি আরও জোরে দুহাত দিয়ে আঁকড়ে ধরলাম তাকে, যেন তার বুকের মধ্যে ঢুকে যেতে পারলে মনে হয় ভালো হতো। আমার এই হঠাৎ করা কাহিনী দেখে রাসেল ভাই নিজেও যেন হতভম্ব হয়ে গেছে। কেন জানি না, আমার মনে হলো উনিও আমাকে জড়িয়ে ধরেছে। এমন করে আরও কতক্ষণ বিদ্যুৎ চমকানোর পরে শুরু হলো হঠাৎ করে মুষলধারে বৃষ্টি। আমি ওনাকে ছেড়ে দিয়ে নিচে নামার জন্য যেই ঘুরলাম, আমার হাত ধরে টেনে ধরল। মিস তেলাপোকা, বৃষ্টিরও ভয় পাস নাকি? এই বলে মুচকি হাসি দিল। আমি কেমন জানি ঘোর লাগা চোখে তার দিকে তাকিয়ে রইলাম। বৃষ্টিতে ভিজে তার টি শার্ট লেপটে আছে শরীরে। কেমন জানি নেশা ধরিয়ে দেয় ওই শরীরটা। বৃষ্টিতে ভিজলে আমার জ্বর আসে, এই বলে আমি নিচে নামতে লাগলাম। স্টোর রুমে একটা টাওয়াল নিয়ে আসিস, আমার পিছে পিছে নামতে নামতে বলল রাসেল ভাই। আমি আস্তে করে ভিজে কাপড় নিয়ে রুমে ঢুকলাম। সবাই ফ্লোরে এলোমেলোভাবে ঘুমানো। ওয়ার্ড্রবের কাছে কীভাবে যাব তাই ভাবতে ভাবতে খেয়াল আসলো ওয়াশরুমে একটা পায়জামা আছে, কিন্তু খালি পায়জামা দিয়ে কি করব, আমি উপরে কি পরব, এই ভেবে একটা টাওয়াল নিয়ে ঢুকে পড়লাম। ওয়াশ বেসিনের আয়নার সামনে দাঁড়িয়েই নিজের দিকে তাকাতেই লজ্জে একাকার হয়ে গেলাম। গোলাপি কালারের একটা কামিজ পরেছিলাম আর কালো পায়জামা ওড়না। কামিজটা বৃষ্টির পানিতে ভিজে শরীর প্রতিটি খাস পর্যন্ত বোঝা যাচ্ছে। আমাকে খেয়াল করেনি তো মনে হয়। ইস, কি যে গরু আমি! গোসল করে উপরে চেয়ে দেখি মিলির একটা টি শার্ট পরে আছে আমার পাজামার সাথে। উপায়ন্ত না পেয়ে সোজা পাজামা আর মিলির টি শার্ট পরে বের হলাম। ভেজা চুলগুলোকে আলতো করে মুছে ছেড়ে দিলাম। হাতে টাওয়াল নিয়ে আবার বের হলাম রুম থেকে। এই রাত 3টায় আমি পাগলের পাল্লায় পড়ে টাওয়াল হাতে দৌড়াইতেছি। যেখানে সবাই বিশাল আরামে ঘুমাচ্ছে, স্টোররুমের সামনে যেয়ে দেখি ভাইয়ার বন্ধুরা দিক বেদিক হয়ে অঘরে ঘুম। ভালো করে উকি দিয়ে দেখলাম রাসেল ভাই টি শার্ট খুলে দাঁড়িয়ে আছে। আমি কোনো রকমে ফাঁক ফোকর দিয়ে কাছে যেতে এক ছাড়ি দিয়ে বলল, টাওয়াল আনতে গেছিলি না? সাহারা মরুভূমির বালি আনতে গেছিলি যে, এত লেট হলো? আমি ড্রেস চেঞ্জ করে তারপর তো আসবো। তুই তো রানী ভিক্টোরিয়ার আত্মীয় স্বজন, ড্রেস পাল্টাতেই 10 ঘন্টা লাগে। আসলে এই মানুষটার সাথে তর্ক করা আর কচু গাছের সাথে গলায় দড়ি দেওয়া একই কথা। টাওয়ালটা এগিয়ে দিয়ে বললাম, এই নেন আপনার টাওয়াল। দেরি করে টাওয়াল আনার শাস্তি তো তোরে দিতে হবে। এই বলে আমার আরও কাছে এসে বলল, আমার শরীর এখন তুই মুছে দিবি। কোনো রকমের টাওয়ালটা তার দিকে ছুরি দিয়ে বললাম, আমি পারবো না, আপনার শরীর আপনিই মুছে নেন। পিছনে আর না ফিরেই সোজা রুমে আসতে যাব, এমন সময় দেখি ভাইয়ার রুমে ধুরুস ধারুস শব্দ। আমি ভাইয়ার রুমের সামনে যেয়ে দাঁড়াতেই দরজা খুলে গেল। জিমি আর ঝুমু যেন অপ্রকৃতিস্থ মানুষের মতো বেরিয়ে এলো। আমি দেখলাম আমার পেছনে রাসেলও এসে দাঁড়িয়েছে। ভাইয়া দাঁতে দাঁত পিষে কী বলে যেন দুইটাকে বের করে দিয়ে এই দরজা লাগিয়ে দিল। জিমি আর ঝুমু ভাইয়ার রুমের খাটের নিচে ঢুকেছিল, কিন্তু এমন করে বের হলো যেন আজব তো। ঝুমু ডাইনিংয়ের চেয়ারে ধপ করে বসে পড়ল। জিমি মাথা একটু পরপর জোরে জোরে ঝাঁকাচ্ছে। পিছনে দেখলাম টাওয়াল গায়ে রাসেল ভাইও এসে হাজির। সবই ঠিক আছে, কিন্তু এই দুইটারে এমন দেখাচ্ছে কেন? ঝুমু আর জিমির মাঝে যেয়ে দাঁড়াতেই ঝুমু আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমার আপুরে বাঁচাও, আমার আপুরে ওই রুম থেকে বের করো। ঝুমু আমাকে ধরে ফোপাতে ফোপাতে বলল। আমি ঝুমুর মাথায় হাত দিয়ে শান্ত করতে করতে বললাম, আচ্ছা আগে শান্ত হও, পরে কি হয়েছে খুলে বলো। জিমি কান চুলকাতে চুলকাতে ঝুমুকে বলল, ঝুমাপু তুমি এত হাইপার হয়ে না তো, আস্তে আস্তে ভাবের অভ্যাস হয়ে যাবে। আজ প্রথম দিন তো, তাই হাল একটু বেহালেই আর কি। জিমির উত্তর শুনে রাসেল ভাই যেন আর একটু কান খাড়া করলো। আমার হাত পা ঝিমঝিম করতে লাগলো জিমির কথা শুনে। ঝুমুকে বাদ দিয়ে জিমিরে জিজ্ঞেস করলাম, কী রে জিমি, কী হয়েছে ভাবির? ঝুমু এমন কথা বলতেছে কেন? আপু ঝুমুপু তো নতুন ভাবিও নতুন দুইজনেই সহ্য করতে পারে না।
আমার প্র্যাকটিস থাকলেও কেমন জানি লাগছে। এই বলে জিমি কান খোঁচাতে লাগলো। আমি কনফিউজড হয়ে গেলাম, ঝুমু বলছি কি আর জিমি বা বলছে কি। না পেরে রাসেল ভাইয়ের দিকে তাকাতেই বুঝলাম সেও আমার মতোই কনফিউজড। এখন আমার অস্ত্র প্রয়োগ করার সময়। জিমির দিকে ঘুরে মুখে শীতল একটা হাসি দিয়ে বললাম, এক্ষুনি যদি না বলিস রুমের ভিতরে কি হয়েছিল, আমি খালামণির কাছে যেয়ে বলে দিব যে তুই ভাইয়ার রুমে লুকিয়েছিলি। এই কথা যেন সেকেন্ডেই কাজ হয়ে গেল। ভাইয়া ভাবিকে এতক্ষণ গান শোনাচ্ছিল। এই বলে জিমি ঝুমুর দিকে তাকালো। আমি আর রাসেল ভাই দুজনের দিকে হা করে তাকিয়ে থাকলাম। ঝুমু আবার বলতে লাগলো, তোমার ভাই বিগত 2 ঘন্টা যাবৎ একা একাই গানের কলি খেলে যাচ্ছে। কি গানের গান, খাটের নিচে 2 হাত দিয়ে কান চেপে ধরেছিলাম, তাও কাজ হয়নি। ভাইয়ার গান গাওয়ার বাতিক আছে অনেক আগে থেকে। ও গান গাওয়া শুরু করলে বাসার সামনে রাস্তার কুকুরগুলো জড়ো হয়ে ডাকাডাকি শুরু করে। কিন্তু আমি ভাবতেও পারি না যে ও বাসর রাতেও বোর্ডে গান শোনাবে। ঝুমুপু, তুমি চিন্তা করো না তো, ভাবির অভ্যাস হয়ে যাবে যেমন আমাদের হয়ে গেছে। এই বলে জিমি ঝুমুকে সান্ত্বনা দিতে লাগলো। ঝুমু ঝাঁজের সাথে উত্তর দিল, হয় আপু বয়রা হয়ে যাবে, না হয় পাগল হয়ে রাস্তায় নেমে যাবে। আরে কি পাগলামি করতেছ ঝুমু, শান্ত হতো। ভাবি ভাইয়ারে টাইট করে দেবে। তুমি কিছু চিন্তা করো না, আমরা তো আছি। এ বলে কোনো রকমে ঝুমুকে ম্যানেজ করলাম। মনে মনে ভাবতেছিলাম সকালেই না ভাবি গাড়টি বসকা গুছিয়ে বাপের বাড়ি রওনা হয়। চোখের কোনা দিয়ে দেখলাম রাসেল ভাই আস্তে করে চলে যাচ্ছে। এত কিছু হলো, আল্লাহর বান্দা একটা শব্দ করলো না মুখ দিয়ে। আর আল্লাহ না করুক আমি যদি কিছু করতাম, মুখে খই ফুটতো ওই মানুষটার। রাতে বিছানায় শুয়ে শুয়ে ভাবতেছি কাহিনী আসলেই সত্যি। যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। ভাইয়ার বিয়ে আর আমি গত 2 দিন যাবৎ ঘুম ছাড়াই বলতে গেলে চলতেছি। আস্তে করে চোখের উপরে আইক্যাপ টেনে দিলাম। ঠোঁটের উপরে কার যেন আলতো হাতের ছোঁয়া পেলাম। ঘুমের ভেতরে অনুভব করতেছি। একটু পরে টের পেলাম পিঠে যেন আলতো ছোঁয়া। কতক্ষণ ঘুমিয়েছি বলতে পারি না, কিন্তু এসব অনুভব করেই ঘুমের মধ্যে প্রচণ্ড জিদ হচ্ছিল। তাড়াতাড়ি উঠে বসে চোখ খুলতে যাব, এমন সময় টের পেলাম চোখ খুলতে পারছি না। চোখের উপরে যে আইক্যাপ দেওয়া তাও মনে নাই। আইক্যাপ সরিয়ে সামনে তাকাতে দেখি রুম পুরো ফাঁকা, সব এলোমেলো। আমি ফ্লোরে পড়ে ঘুমাচ্ছি। ফোনটা মাথার নিচ থেকে বের করে দেখি 10:30 বেজে গেছে। বাহ, বেশ ভালোই হয়েছে কেউ আমাকে ডাকেনি। একটু শান্তিতে ঘুমাতে তো পেরেছি। কিন্তু সবাই গেল কই? পেটে ক্ষুধা চোচো করতেছে। উঠে দেখি মিলির টি শার্ট টাইট হয়ে পেটের অনেকটা অংশ দেখা যাচ্ছে। তাড়াতাড়ি মনে পড়লো এই স্যুটে আমি রাসেল ভাইয়ের সামনে শোডাউন দিয়ে বেরিয়েছি। ও খোদা, আমি যে কেন এমন আলাভোলা হলাম কে জানে। তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে যেয়ে ড্রেস চেঞ্জ করলাম। ফ্রেশ হয়ে বের হতেই দেখি মিলে এসে হাজির। আমাকে দেখে দুলে দুলে হাসতেছে। কি রে, অমন ভেটকি মাছের মতো দাঁত বের করে আছিস কেন? অন্যদিকে ঘুরে প্রশ্ন করলাম। নিপাপু তাড়াতাড়ি চলো, ভাবি রান্না করতেছে। এই বলে মিলির কি হাসি। রুম থেকে বের হয়ে দেখি বড় মামা, ছোট মামা, আমার 2 খালু ভাইয়ারা, রাসেল ভাই সহ মোটামুটি সবাই ওয়েট করতেছে ভাবির নাস্তার জন্য। বড় আপু টেনে আমাকে বসিয়ে দিয়ে বলল, নিপা তাড়াতাড়ি বসে পড়, না হয় পরে ভাগে পাবি না ভাবির হাতের রান্না। আমি বড় আপু, মানহা আপু 3 জনে ডাইনিং রুমের এক সাইডে দিয়ে বসে আছি। 3 খালাও আমাদের পাশে। মোটামুটি ডাইনিং রুমে মানুষ গিজগিজ করতেছে। একটা জিনিস খেয়াল করলাম, মিলি আর জিমি আস্তে করে কেটে পড়েছে। 2 বান্দরনি তো আকামের প্ল্যানের অভাব নেই, তাই হয়তো চলে গেছে। রাসেল ভাই একটু পর পর মনে হয় আরে আরে আমার দিকে তাকাচ্ছিল। আমি ওনার দিকে তাকাতেই অন্যদিকে তাকাচ্ছি উনি। নতুনভাবে ট্রে হাতে নিয়ে ডাইনিং রুমে ঢুকলো। পেছনে বুয়া আর ঝুমু সবার হাতেই ট্রে। উকি দিয়ে দেখলাম ভাবি এতক্ষণ বসে সেমাই রান্না করেছে আর তা খেতে সবাই লাইন দিয়ে বসে আছে। ভাবি আগেই বলল সবাই একসাথে খাওয়া শুরু করবে। সবার হাতেই সেমাইয়ের বাটি আর চামচ। সবাইকে দেওয়া হলে ভাবি বলল, এবার খেয়ে বলেন কেমন হয়েছে। সেমাইয়ের আউটলুক দেখে তো মনে হচ্ছে সেই টাইপের ইয়ামি হবে। বিসমিল্লা বলে যেই মুখে দিলাম টের পেলাম চোখের সামনে যেন সব অন্ধকার হয়ে আসছে। আমার স্বাদ ইন্দ্রিয় বলতে, ওরে নিপারে, আমারে আর নির্যাতন করিস না। পাশে তাকিয়ে দেখি বড় আপু আর মানহা আপু যেন তবদা দিয়ে আছে। কোত করে সামাইটুকু পেটে চালান দিলাম। বড় মামা সেমাই চামচ দিয়ে না খেয়ে বাটির কোনায় মুখ দিয়ে খেয়েছিল। সবচেয়ে বেশি খারাপ অবস্থা তার। চোখ যেন কোঠর থেকে বেরিয়ে আসতেছে। না পারছে গিলতে, না পারছে ফেলতে। মুখ ভর্তি সামাই নিয়ে বসে আছে। মানুষ অল্প শোকে কাতর হয়, অধিক শোকে পাথর হয়। জয় ভাইয়া যেন তার বইয়ের কর্মকাণ্ড দেখে পাথর হয়ে গেছে। আমাদের সবার মুখের মানচিত্র দেখে ভাবি মনে হয় কিছু একটা আজ করতে পারলো। কি হয়েছে, সময় ভালো হয় নাই? এই বলে ভাইয়ার দিকে তাকালো। মানুষকে যদি বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে বলা হয় এখনই হাসবি না, না হলে গুলি করব,
তখন সে অবস্থায় মানুষ যে হাসিটা দেয় সেই রকম একটা হাসি দিয়ে ভাইয়া বলল, পরি অসাধারণ হয়েছে রান্না। তুমি তো জানো আমার পেট খারাপ, এখন দুধের জিনিস ডাক্তার খাইতে মানা করছে, তুমি অন্যদের খাওয়াও, আমি এই আসছি ওয়াশরুম থেকে। এই বলেই ভাইয়া তাড়াহুড়ো করে চলে গেল। হঠাৎই মনে হলো সবার ভিতরে অন্য কিছু এসে ভর করেছে। বড় মামা ছোট মামার একসাথে কোথায় যেন যাওয়ার কথা মনে পড়ল। রাসেল ভাই শিহাব ভাই সোজা ভাইয়ার পিছু পিছু গেল। তাসিন বড় ভাবির কোলে, তারপরও তাসিন নাকি কান্না করতেছে। বড় আপু আর মানা আপু ওদের বান্ধবীদের বাসায় যাবে। পুরো ডাইনিং 2 মিনিটে ফাঁকা হয়ে গেল। এখন বুঝলাম মিলি আর জিমি কেন আগেই সটকে পড়েছে। সবাই যাওয়ার পরে ডাইনিং রুমে শুধু আমি, ভাবি আর ঝুমু। ভাবি হঠাৎই 1 চামচ সেমাই মুখে দিয়ে ফেলল। মুখে দিয়ে সোজা দৌড়ে বেসিনের দিকে। ঝুমু আমাকে বলল, নিপা হয়েছেটা কি? বেআইন প্রশ্ন না করে খেয়ে দেখো। পানি খেতে খেতে জবাব দিলাম। ভাবি তার বিধ্বস্ত চেহারা নিয়ে সামনে এলো। ঝুমু ভাবির দিকে তাকাতেই ভাবি বলল, সেমাইতে চিনির বদলে লবণ দিয়ে দিয়েছিলাম। সকালে নাস্তা ট্রাজেডির পরে খালা আর রিস্ক নিলেন না। দুপুরের রান্না আমার 2 খালা মিলেই সারল। সকালে যেহেতু সেমাই পড়েছে পেটে 1 চামচ, তাই দুপুরে টেবিলে খাবার দিতে প্লেট ভর্তি করে ভাত, মাংস আর 2 পিস মাছ নিলাম। কারোর জন্য অপেক্ষা না করে খাবার নিয়ে ভাবতেছি কই বসে খাবো। রুমে যেয়ে খেলে যে হারে কথা শোনাবে বড় 2 পণ্ডিত, তা বলার মতো না। তাই খাবার আর আমার মামপট্টা নিয়ে সোজা স্টোর রুমে চলে গেলাম। স্টোররুমে ঢুকিয়ে দরজা আর লাগালাম না, হালকা করে ভেজিয়ে দিয়ে খেতে বসলাম। ভাত মেখে যেই 1 লোকমা মুখে দিব, ঠিক তখনই দরজা আস্তে করে খুলে গেল। মাথা তুলেই দেখি রাসেল ভাই রুমে ঢুকে রুমের দরজা লক করে দিল। আমি তাড়াতাড়ি উঠতে যাব এমন সময় চোখ গরম করে তাকালো। তাতে যেন আমি আরও কুঁকড়ে গেলাম। এসে সোজা আমার সামনে বসে বলল, আমার খুব ক্ষুধা লেগেছে, ভাত খাওয়াই দে আমারে। যা রাগ হচ্ছিল আমার বলার মতো না। টেবিলে খাওয়া দাওয়া আছে, ওখান থেকে এনে খাইলে কি হয়? এ বলেই আমি মাছের কাটা বাছায় মন দিলাম। কি হয় না হয় পরের কথা, খাওয়াই দিতে বলেছি, খাওয়াই দিবি, না হলে খবর আছে। এটুকু বলে আমার দিকে তাকালো সে। আগে ছিল সামনে বসা, এর একটু পরে উঠে এসে ঠিক আমার পাশে বসলো। আমি তার মুখে ভাত তুলে দিচ্ছি, সে দিব্যি খাচ্ছে আর ফোনে গেম খেলছে। আল্লাহর দুনিয়ায় শান্তি কারে বলে কেউ যেন এসে এই লোকটার কাছ থেকে শেখে। তবে একটা জিনিস কেন জানি না এক অন্যরকম ভালো লাগা কাজ করছিল। মনে হচ্ছিল এই মুহূর্তে যেন আটকে যাই, আমি যেন ওনার পাশে আরও কিছুক্ষণ বসে থাকতে পারি। ভাত শেষ হওয়ার পরে বুঝলাম এত ভাত আমার একার পক্ষে খাওয়া কখনো পসিবল হতো না। 2 জনে পেট ভরে খেয়েছি। আমি যখন হাত ধুয়ে উঠলাম তখন আমার দিকে তাকিয়ে রাসেল ভাই বলল, মুখ ধুয়ে দে তাড়াতাড়ি। উফ, এই লোকটা এত জ্বালাইতে পারে আমারে। মুখ ধুয়ে দেওয়ার পর যখন চলে যাচ্ছিলাম তখন পেছন থেকে ওড়না টেনে ধরে। পেছনে ঘুরে দেখি উঠে দাঁড়িয়ে পড়েছে আমার পেছনে। আমার ওড়না দিয়ে মুখ মুছে বলল, আমি ধন্যবাদ দিতে পারি না, অন্য কোনো দিন আসিস, তোকে ভাত খাওয়াই দিয়ে হিসাব ফিট্টুস করে দিব। এই বলেই লক খুলে রুম থেকে বেরিয়ে গেল। মানুষটা কেমন জানি একটা পিশাচ টাইপের। ধুর ছাই, কোন যে পদের কে জানে। এমনি দেখলে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না, আর এখন মনে হয় শয়তানের উপরে FCPS করা। খাওয়া দাওয়ার পরে সব মেয়েরা মোটামুটি আমাদের বেডরুমে যেয়ে বসেছে। নতুন ভাবিরে এক একটা জোক শোনাচ্ছে সবাই। হঠাৎ করে মিলি শুরু করলো ভাইয়ার হলুদের দিনের কাহিনী। কি করে ভাইয়া বারবার ওয়াশরুম যাচ্ছিল, কেমনে খালা আমাদের রিমান্ডে নিচ্ছিল, ব্লা ব্লা। ঠিক তখনই ঝুমো বলে উঠল, দুলাভাই বিয়ের আগের দিন আপুর সাথে দেখা করতে গিয়েছিল, সারা রাত ছিল আপু আর দুলাভাই ছাদে। এই কথা শুনে তো নতুন ভাবি লজ্জায় লাল হয়ে গেল, আর সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। বড় ভাবি খোঁচা দিয়ে বলল, কি ব্যাপার পরি, বিয়ের আগে তো ভালোই পলাপলি খেলেছ। কিন্তু বড় আপু আমার দিকে তাকিয়ে বলল, কী রে রিপা, তুই তো ভাইয়ার রুমে শুয়েছিলি সেদিন, টের পাসনি ভাইয়া যে গেছে? আমি তো ঘুমছিলাম সারা দিন, ছোটাছুটিতে ক্লান্ত হয়ে ঘুমালে কি কিছু টের পাওয়া যায়? এই বলে কোনো রকমের কথা কাটালাম। ঠিক তখনই রাসেল ভাইয়ের আগমন। আমি ওনাকে দেখে তাড়াতাড়ি বড় আপু আর মানা আপুর আড়ালে লুকালাম। উনি রুমে ঢুকেই কাকে যেন খুঁজতে আরম্ভ করলো। হঠাৎই আমার দিকে চোখ পড়তেই বলে উঠল, কী রে, তুই মান্তাসা আর মানহার পেছনে অমন করে সেধে আছিস কেন? তোর অবস্থা দেখে মনে হচ্ছে বার্গারের 2 বন্ডটির মধ্যে মুরগির টুকরোর মতো ভ্রু উঁচু করে বলল রাসেল ভাই। তার কথা আমি তাড়াতাড়ি করে উঠে বসলাম। কই, আমি পেছনে ঢুকেছি, গলা ঝাড়া দিয়ে বললাম, তোরে আন্টি ডাকতেছে। রাসেল ভাই এটুকু বলেই চলে গেল। মনে মনে ভাবতেছিলাম আবার কি করেছে কে জানে। আর ভালো লাগে না আমার, এত লোক থাকতে ছুরি কেন আমার উপরেই চলে।
আসলে আমার কপালই খারাপ। বড় আপু মানহা আপু বান্ধবীর চেয়ে বেশি। মিলি জিমির কথা নাই বা বললাম, দুইটার তো রাম মিলায়ে জড়ি মারামারি করলেও একটারে ছাড়া আধা ঘন্টাও টিকে না। আর আমি কপাল পোড়া, সাথে পিছিয়ে কেউ নাই। বড় আপুদের গ্রুপে পাত্তা দেয় না, আবার মিলিদের গ্রুপে আমি অ্যাডজাস্ট করতে পারি না। এসব ভাবতে ভাবতে গেলাম খালা রুমের দিকে। নিপা, তুই এক্ষুনি রাসেলের সাথে পরিদের বাসায় যাবি। মাকে দেখি খালার সান্ডা মার্কা আদেশ। এই কথাটা শুনে আমার জানি কেমন কেমন লাগতেছিল। হঠাৎ ভাবিদের বাসায়? কি হয়েছে খালা, সমস্যা? খালা যেন তেলাপোকা দেখছে এমন একটা লুক দিল আমাকে। তুই ইদানিং বড্ড বেশি বকবক করা ধরেছিস নিপা। একটা কথা বলে কয়েক ডজন প্রশ্ন তোর রেডি থাকে। এই বলেই ফোত করে একটা নিঃশ্বাস ছাড়ল খালা। মনে মনে ভাবতে লাগলাম, একটা প্রশ্ন করেছি তারে বানাইছে ডজন। আল্লাহ না করুক আর প্রশ্ন করলে কি করতো। রাসেল ভাইয়ের সাথে আবার বাইরে যাব। উফ, আল্লাহ, লোকের সাথে বাইরে যাওয়ার কথা শুনলেই আমার কেন জানি না বুকে পানি থাকে না। রুমে এসে দেখি সবাই আড্ডা দিচ্ছে, হাসাহাসি করছে, আর আমি কিনা কপালের চারা নিয়ে ওনার সাথে বাইরে যাচ্ছি। সাদা কালারের একটা লং ফ্রকের সাথে ব্ল্যাক জিন্স পরে নিলাম, ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে কাজল, ব্যাস আমি রেডি। চুল আস্তে উঁচু করে কাঠি দিয়ে বেঁধে নিলাম। ওড়নাটা টান দিয়ে যখন আমি বের হচ্ছি, বড় ভাবির চোখ কপালে তুলে বলল, বাবা গো নিপা, তোমারও তো সেই দেখাচ্ছে। কি ব্যাপার, কাকে পাগল করার ইচ্ছা আছে? ভাবি, আমি ভাইয়ারে বলতেছি যেন আপনারা চোখের ডাক্তারের কাছে নিয়ে যায় অতি সত্বর। এটুকু বলে বাসা থেকে নামলাম। নিচে নেমে দেখি রাসেল ভাই হাওয়া। এদিক ওদিক তাকে তার বা তার বাইকের কোনো ছায়া খুঁজেই পেলাম না। একবার ভাবলাম তার ফোনে কল দিই, আবার ভাবলাম কল দিলে হয়তো ঝাড়ি খাওয়া লাগবে। তার চেয়ে ভালো উপরে উঠে খালাকে বলি তার গুণধর ভরসার ব্যক্তি নিজেই ভ্যানিশ হয়ে গেছে। ঘুরে বাসায় উঠতে যাব এমন সময় দেখি এক লোক এসে হাজির, তাও আবার রিক্সা নিয়ে। রাসেল ভাইয়ের বাইক গেল কই? অমন করে পানিতে খাবি খাওয়া মাছের মতো হাঁ করে তাকিয়ে আছিস কেন? এই বলেই এক পাশে চেপে বসল সে। তাড়াতাড়ি উঠে আয়, দেরি হয়ে যাচ্ছে। এটুকু বলেই পকেট থেকে ফোন বের করে মনোযোগ দিয়ে ফোন দেখতে লাগলো। কই, আমাকে একটু হেল্প করবে? রিকশায় উঠতে তা না, উনি আছে ওনার মজায়। রিকশা বসতেই সেই একই কাহিনী, ওনার পারফিউমের গ্রানে আমি মাতাল। কালো খয়েরি এক পাঞ্জাবি, ব্লু জিন্স, পাঞ্জাবির হাতা গুটিয়ে কোণে পর্যন্ত ভাঁজ করা, হাতে তার সেই মোটা চেইনের ঘড়ি। উফ, এত স্মার্ট হয়ে বের হওয়া লাগে কেন? রিকশা চলছে আর আমি চাপতে চাপতে আর এক কোণায় প্রায় এমন করে বসেছি যে একটু জোরে ঝাঁকি লাগলেই আমি কুমড়োর মতো গড়িয়ে নিচে। হঠাৎই টের পেলাম রাসেল ভাই আমার পেছন থেকে হাত দিয়ে কোমর ধরে টেনে একদম ওনার কাছে নিয়ে আসলো। তো সমস্যা কি আমারে বলতো নিপা? আমার সাথে বের হলে কি প্ল্যান করে বের হোস যে একটা না একটা আকাম করবি? আমি আবার কি করলাম? সেদিন বাইকে বসেছিলি আলগার উপরে, আজকে রিকশায় বসেছিস, তাও এমন জায়গায়, পড়তে 2 মিনিট লাগবে না। কিছু না বলে চুপ করে বসে থাকলাম। তখনই সে আমার কোমরে হাত দিয়ে একদম শরীরের সাথে শরীর লাগিয়ে বসা। মনে হচ্ছিল, ইস, যাক না এমন সময় এখানে থেমে। আচ্ছা, আমি কি রাসেল ভাইকে ভালোবেসে ফেললাম নাকি? ইয়া খোদা, তাহলে কেমনি কি? যখন এসব আগডুম বাগডুম চিন্তা করছিলাম ততক্ষণে রিকশা থেমে গেছে। এ কি, ভাবির বাপের বাড়ি তো আরও দূরে, তাহলে এখানে রিকশা থামলো কেন? নিপা, নিচে নাম। এই বলেই ভাড়া দিল রাসেল ভাই। মিনমিনিয়ে বললাম, বাসা তো আরও দূরে, এত আগে নেমে কি করব? তুই আমারে কোলে করে নিয়ে যাবি, তাই এখানে নামা। এই বলে এক বিশাল ঝাড়ি দিল আমারে। এই লোকটার জীবনের বড় উদ্দেশ্য হলো আমারে হেনস্থা করা। উনি আগে হাঁটছে, আমি পিছে পিছে হাঁটছি। পুরো 15 মিনিট হাঁটার পরে পৌঁছালাম ঝুমুদের বাসায়। সেখানে যেয়ে দেখি এলাহি কাণ্ড। ভাবির আব্বু আম্মু অনেক খাতির করা শুরু করলো আমাদেরকে। হঠাৎই দেখি সাদ এসে হাজির। আমি আর রাসেল ভাই এক পাশে বসা আর সাদ অন্য পাশে। এসে ওনার সাথে কথা বলে আমার সাথে শুরু করলো কথা। না পারছি উঠতে, না পারছি কথা বলতে। সাদ অনেক মশকরা করছে আর আমি জোর করে হাসি মার্কা লোক দিচ্ছি। কিন্তু এটা বুঝতেছিলাম পাশে আগ্নেয়গিরি থেকে লাভা উদ্গীরণের প্রস্তুতি নিচ্ছে। নির্ঘাত আজকে আমাকে মেরেই ফেলবে। এখানে এসে শুনলাম আমাদের এখানে আনা হয়েছে ওনাদের কিছু রীতি রেওয়াজের জন্য। হঠাৎই সাদের আব্বু আম্মু এসে হাজির। আমাকে ডেকে নিয়ে দুইজনের মাঝে বসিয়ে নানা কথা। ঘণ্টাখানিক থাকার পরে রাসেল ভাই উঠিয়ে অমনি বলল, আচ্ছা মায়োমা, অনেক রাত হচ্ছে, আমরা এখন আসি তাহলে। চোখের ইশারে আমাকে উঠতে বলল। সবার কাছ থেকে বিদায় নিয়ে যখন বাইরে আসলাম দেখি উনি আগে রিকশা নিয়ে এসে হাজির। চাঁদ ভরা আকাশ, রিকশায় আমরা দুইজন, যেন এক রোমান্টিক পরিবেশ। আমার তখন কি হলো কে জানে, আস্তে করে ওনার হাতটা ধরলাম। কি মনে করে, কেন, কি জন্য কিছুই জানি না, শুধু হাতটা ধরলাম।
ধরার সাথে সাথে যেন 340 ভোল্টের ঝাঁকা খেলাম। ঝাড়া দিয়ে আমার হাতটা সরিয়ে দিয়ে বলল, দূরে যেয়ে বস। লজ্জায় আমি মাথাটাই যেন আর উঁচু করতে পারছিলাম না। কি করতে যে আমি কি করি নিজেও জানি না। বাসার সামনে এসে রিকশা থামতেই রাসেল ভাই নেমে হনহনিয়ে সোজা চলে গেল। আমি কিছুতেই বুঝতেছিলাম না ওনার এত রাগের কারণটা কি, বেঠিকটা কি হলো। রিকশা থেকে নেমে যেই ভাড়া দিতে টাকা বের করলাম তখন রিকশাওয়ালা বলে উঠল, আফা সাহেব টাকা আগেই দিয়া দিছে। সারা শরীর যেন রাগে ক্ষোভে রিরি করে উঠল। এই লোকটা ভেবেছে কি নিজেকে? বাসায় ঢুকতে দেখি হাও কাও। মনে মনে এক হাসি দিয়ে ভাবলাম, যাক ভালোই হয়েছে। এই সার্কাস পার্টির মধ্যে আসলে খারাপ মনও অকারণে ভালো হয়ে যায়। প্রথমে বড় খালাম্মা আর ছোট খালামণির দিকে নজর পড়ল। ছোট খালামণি সবার কাছে রয়্যাল বেঙ্গল টাইগার হলেও বড় খালামার কাছে রয়্যাল বেঙ্গল ক্যাট। জুতা খুলতে খুলতে শুনতেছিলাম দুই বোনের কাহিনী। বুঝলি রেনু, বয়স হয়েছে, আল্লাহ বিল্লাহ করবি, স্বামীর সম্মান দিবি। পান চাবাতে চাবাতে বলল বড় খালাম্মা। আমি তো তার প্রতিটি কথা 100তে 100 মেনে চলি। কোন মতে বলল ছোট খালামণি। শোন রেনু, আল্লাহর দুনিয়ায় তোর চেয়ে 2 দিন হলেও ভাত বেশি খাইছি, আমারে শিখাইস না। এই বলে চিলঞ্চিতে পানের পিক ফেললেন বড় খালাম্মা। খালামণি যেন কি বলতে যাচ্ছিল হাত উঁচু করে থামিয়ে দিয়ে বলল, বেচারারে দেখলে মনে হয় পিছনে বাঁশ ঢুকায় দিলে যেই হালে মানুষ ঘোরে ওই অবস্থায় ঘুরতেছে। এদের সব কমন কথা, তাও বেশ ভালোই লাগলো যে খালামণির সাইজের লোক তো অন্তত আছে। সামনে যেয়ে দেখি বড় আপু আর মানা আপুর তুমুল ঝগড়া। জিমি মিলি দুইজনে দাঁত কেলিয়ে হাসতেছে ওদের ঝগড়া দেখে। এরা দুইজন সহজে কখনোই লাগে না, আজ কি নিয়ে লাগছে কে জানে। আমি যে পাশে দাঁড়াতেই বড় আপু মানা আপুকে বলল, থাপ্পড় মেরে তোর 64 দাঁত ফেলে দেব। আমি খুব আগ্রহের সাথে বললাম, বড় আপু, মানা আপুর তো 32টা দাঁত, তুমি 64টা দাঁত ফেলবা কি করে? আমি জানতাম পণ্ডিত তুই যখন এসেছিস এ প্রশ্নটা করবি। তোর আর ওর দুইটার মিলায় 64টা দাঁত ফেলবো, হুঙ্কার দিয়ে বলে উঠল বড় আপু। অবস্থার বেগতিক দেখে আস্তে করে সটকে পড়লাম। রুমে এসে ফ্রেশ হয়ে যখন ওয়াশরুম থেকে বের হলাম, ছোট মামা করুণ মুখে রুমে এসে হাজির। কি হয়েছে মামা, মুখ অন্ধকার কেন? মুখ মুছতে মুছতে প্রশ্ন করলাম মামাকে। মাগরে আমারে বাঁচা, এই বলেই ছোট মামা হাউমাউ করে উঠল। তাড়াতাড়ি টাওয়ালটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে বললাম, কি হয়েছে মামা? হাউমাউ করে মামা অনেকক্ষণ অনেক কিছু বলার পরে যে মর্ম আমি উদ্ধার করতে পারলাম তা হলো, ছোট মামা অনেক আগে এ বাসায় থেকে অনার্স পড়েছিলেন। তখন কলি বা টলির সাথে যেন তার রিলেশন ছিল। সে আমলের এক চিঠি ছোট খালামণি ট্যাঙ্ক থেকে পেয়েছে। এখন মামাকে ব্ল্যাকমেল করছে, যদি খালামণিকে স্বর্ণের চেন কিনে না দেয় তাহলে ছোট মামিকে চিঠি দিয়ে দেবে। মামার কথা শুনে আমি কাঁদবো না হাসবো কিছুই বুঝে উঠতে পারছি না। মামা তো ভাই একটা এবার ইন্টার পরীক্ষা দেবে, তার বাপ এখন নিজের অনার্স লেভেলের আকাম নিয়ে খাইতেছে। পৃথিবীর যাবতীয় আশ্চর্য ঘটনা কোথাও না ঘটলে এখানে ঘটে। মামার পাশে বসে মামার দিকে একটা বিজাতীয় লোক দিয়ে বললাম, এখন তুমি আমারে কি করতে বলো? ছোট মামা খপ করে আমার হাত ধরে বলল, তুই রেনুর কাছ থেকে আমাকে চিঠিটা যে কোনো উপায়ে এনে দে। মামা, তুমি বুঝে বলতেছ? তুমি কি বলতেছ? নিপারে মাগো, আমি জানি আর কেউ পারুক না পারুক তুই পারবি। নিজের অজান্তেই ফোঁস করে এক দীর্ঘশ্বাস পেলাম। ছোট খালামণির কাছ থেকে এই চিঠি আনা আর সাপের সাথে হাডুডু খেলা এক কথা, কখন যে উল্টো দিক থেকে আঘাত আসবেই কে জানে। কিন্তু ছোট মামার মুখের দিকে তাকিয়ে নাও বলতে পারছিলাম না। ছোট মামাকে আশ্বাস দিয়ে বাইরে পাঠিয়ে ভাবতে বসলাম কেমনি কি করা যায়। অনেক ভেবে হঠাৎই একটা আইডিয়া মাথায় আসলো। জিমি মিলিকে ডাক দিলাম। সব খুলে হেল্প চাইতেই দুইটাই সোজা নাও বলে দিল। নিপাপু, তুই কি পাগল হয়েছিস? কি বলতেছ তুমি, বুঝতেছ? মিলি প্রশ্ন করল। জিমি বলল, আপু নির্ঘাত পাগল হয়ে গেছে, না হলে আম্মুর কাছ থেকে চিঠি আনার সাহস কখনো করতো না। আচ্ছা শোন, তোদের কাউকে কিছু করতে হবে না, শুধু রাতের বেলা রুমের বাইরে দাঁড়িয়ে থাকবি, চিঠি আমি খুঁজে বের করব। এই বলে দুইটার দিকে তাকালাম। মাথা কাত করে দুইটা সায় দিল। রাতের খাওয়া দাওয়ার আগেই করা হলো। আসার পর থেকে রাসেল ভাইকে খুঁজেছি অনেক, কিন্তু চোখেই পড়ে নেই। গেল কই আল্লাহর বান্দায়। খালা আগেই সবাইকে বলে দিয়েছিল যেন তাড়াতাড়ি সবাই শুয়ে পড়ে, কারণ পরের দিন দুপুরবেলায় বউ ভাত। অনেক সকাল সকাল উঠতে হবে সবার। তারপর শুইতে শুইতে 12টার উপরে বেজে গেল। মোটামুটি সবাই যখন ঘুমে আমি আস্তে করে উঠলাম। অন্ধকারে জিমি মিলিকে আস্তে আস্তে ডাকা শুরু করলাম, কিন্তু ফাজিল দুটো গভীর ঘুমে চলে গেছে। মনে মনে বললাম, যা হয় হবে, আল্লাহ ভরসা, আমি একাই যাব। আস্তে করে উঠে খালার রুমে যেয়ে কান পাতলাম কোনো শব্দ আসে কি না।
না, কোনো শব্দই নেই। তার মানে সবাই ঘুমে। দরজা খুলে যেই ভিতরে ঢুকতে যাব অমনি টের পেলাম আমি যেন হাওয়ায় ভেসে যাচ্ছি। আরে আমাকে কেন যেন আরও কোলে করে ফেলেছে। ই আল্লাহ, এত রাতে আমাকে কোলে নিল কে? মুখ ঘুরে টের পেলাম সেই মাতাল করা ঘ্রাণ। আপনি আমাকে কোলে নিয়েছেন কেন? মুখের দিকে তাকে প্রশ্ন করলাম। আমাকে কোলে নিয়েই সোজা মেন গেটের দিকে হাঁটা শুরু করলো। কোনো উপায় না পেয়ে আমি তার গলা জড়ায় ধরলাম। এটা কি পাগলামি হচ্ছে? নিচে নামান আমাকে, এই বলে মোচড় দিতেই আমাকে বলল, সোজা ছেড়ে দিব, কোমর 10 টুকরা হয়ে যাবে। তখন আর ওই পাদময় ভালোবাসা আর পাওয়া লাগবে না। এ কথা শুনে আমি আরও শক্ত করে ওনার গলা জড়ায় ধরলাম। বলা তো যায় না কখন ছেড়ে দেয় আমাকে। যে মানুষ দিতেও পারে, বিশ্বাস হয় না। মেন গেট খুলে আমাকে নিয়ে আস্তে আস্তে ছাদে উঠে আসলো। ছাদের ঠিক মাঝ বরাবর নিয়ে আমাকে নামালো কোল থেকে। নামালো না, মনে হলো যেন ছুঁড়ে ফেলল। 2 হাত দিয়ে আমাকে কাছে টেনে নিল। কেন জানি না আমার মনে হচ্ছিল ওনার নিঃশ্বাস যেন খুব ঘন হয়ে পড়ছে। এরপরে যেটা হলো সেটা আমার কল্পনার বাইরে ছিল। আমার ঠোঁটে আরেক জোড়া উত্তপ্ত ঠোঁটের আবেশ পেলাম। সেই উষ্ণ আবেশে কতক্ষণ ছিলাম জানি না। আমার হাত দুটি ধীরে ধীরে তার পিঠ আঁকড়ে ধরেছিল। তার বুকের ধকধক শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল আমি আর এই পৃথিবীতে নেই, হারিয়ে গেছি অন্য জগতে। এই মুহূর্তে যেন বারবার আসে, ঠিক এমন করেই পেতে চাই তাকে বারেবার। আমার কোমরে যেন তার শক্ত হাতের শিকল, যা কখনোই ছুটে যাবে না। মনে হচ্ছিল সারা পৃথিবী যেন থমকে গিয়েছে তার আর আমার ভালোবাসায়। ঠোঁট থেকে ঠোঁট সরিয়ে নেওয়ার পরেই আমি 2 হাত দিয়ে মুখ ঢেকে দাঁড়িয়ে রইলাম। টেনে ধরে আমাকে রাসেল ভাই বলল, ছোট আন্টির রুমে চুরি করতে যাচ্ছিলি তো, তাই না? আমি মাথা ঝুলিয়ে সায় দিলাম। আস্তে করে আমার কানের কাছে মুখ এনে বলল, কোনো চিঠি নেই আন্টির কাছে। মামাকে ঢপ মেরেছে তোর খালা। বড় বড় চোখ করে তাকিয়ে অন্ধকারেও যেন আমি দেখতে পারলাম মানুষটা মুসকি মুসকি হাসতেছে। অনেক রাত হয়েছে, বাসায় যাব, ঘুমাবো, এই বলে হাঁটা শুরু করলাম। একটু সামনে যেয়ে আবার ফিরে আসলাম। কী রে, আবার ফিরে আসলি যে? রাসেল ভাই আকাশ দেখতে দেখতে প্রশ্ন করল। আপনি এই ভয়াবহ কাজটা করলেন কেন? আমি প্রশ্ন করলাম। সে উত্তর দিল, কোন ভয়াবহ কাজ? কারো বাসায় বোমা মেরেছি নাকি? এই যে একটু আগে যেটা করলেন। একটু আগে কি করলাম? একটু আগে যেটা আমার সাথে করলেন। একটু আগে আমি কিছুই করিনি তোর সাথে। যা করার তুই করেছিস, আমাকে জড়ায় ধরেছিস। এত মিথ্যা কথা একটা মানুষ কি করে বলে? আমি হাঁ করে ওনার মুখের দিকে তাকিয়ে রইলাম। মনে মনে এত রাগ হতে লাগলো যে বলার মতোই না। মেজাজ আগুন করে সোজা গটগট করে নেমে আসতেই বুঝতে পারলাম উনিও পিছে পিছে আসতেছে। কালকে যেন ওই পাদের সাথে ঘষাঘষি করতে না দেখি। পেছন থেকে বলে উঠল রাসেল ভাই। ঘুরেই তেজের সাথে জবাব দিলাম, আপনি ওনাকে পাদ বলেন কেন? ওনার নাম সাদ, বুঝেছেন? অনলি সাদ, পাদ না। বাহ বাহ, পাদের ভালোবাসে দেখি বুধ হয়ে আছিস। ভালোই তো। আর কি কি প্ল্যান আছে ওই পাদের জন্য? এটুকু বলে আমাকে ঠেলে সরিয়ে রাসেল ভাই বাসায় ঢুকে গেল। রাতে বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, এই লোক এমন কেন? এই মেঘ, এই রোদ। আস্তে করে ঠোঁটে ছুঁয়ে অনুভব করলাম এই ঠোঁটে যে তার সেই উষ্ণ পরশ আছে। আচ্ছা, একটু আগে যা হলো তাকেই সত্যি নাকি আমার মনে ভুল ছিল? পাশ ফিরে মাথার নিচে হাত দিয়ে এসব ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও বুঝি নাই। নিপা, তাড়াতাড়ি ওঠ, কিন্তু খালারা ডাকতেছে। বড় আপুর ডাক আর ঠেলাঠেলিতে যখন ঘুম ভাঙলো তখন মনে হচ্ছিল এই যেন সবে চোখটা লেগেছিল। উঠে বসতেই বড় আপু হাত ধরে টানাটানি শুরু করলো। নিপা, তুই এখনও ঘুমাচ্ছিস? ওদিকে সবাই ব্যস্ত আর তুই নবাবজাদির মতো এখনও কাত হয়ে পড়ে আছিস। কাপড় রাখতে রাখতে বড় খালাম্মা তার বচন শুরু করলো। এখানে আর থাকা মানে কানের যে 2-4টা পোকা জীবিত আছে তাদের মেরে ফেলা। তাড়াতাড়ি করে উঠে ওয়াশরুমে যেয়ে দরজা দিলাম। উফ, আমি না থাকলে মনে হয় সংসারের গাড়ি স্টপ হয়ে যায়। হাত মুখ ধুয়ে ওয়াশরুমে বসে বসেই চুলে হাত দিয়ে ঠিক করলাম। বড় খালামার সামনে 1 মিনিটও থাকা যাবে না। আজকে হয়তো কাউকেই পাই নাই নিজের নীতি কথা শোনাতে। ওয়াশরুম থেকে বের হয়ে উসাইন বোল্টের গতিতে ডাইনিংয়ে পৌঁছালাম। সবাই প্লেট হাতে যার যার খাবার নিচ্ছে। মেনু হলো পরোটা, আলুর দম আর কালকের মাংস। খুশিতে যেন মনে হচ্ছিল লাভ দিই। পরোটা মাংস আমার খুব পছন্দের। তাড়াতাড়ি প্লেটে 3টা পরোটা আর মাংস নিয়ে ড্রয়িং রুমে চলে আসলাম। অনেক দিন টিভি দেখা আর খাওয়া হয়নি। আমার অভ্যাস টিভির সামনে বসে বসে খাওয়া, যা খালার 2 চোখের বিষ। প্লেটের খাবার হাতে নিয়ে যেই সোফায় বসে টিভি অন করার জন্য রিমোট নিয়েছি, সেই ছো মেরে কে জানি আমার হাত থেকে প্লেট নিয়ে গেল। মুখ উঁচু করে তাকাতে দেখি রাসেল ভাই। আমিও সাথে সাথে ওনার হাত থেকে প্লেট নিতে হাত বাড়ালাম, তখনই বড় মামা এসে হাজির।
কী রে, তোরা বাচ্চাদের মতো প্লেট কাড়াকাড়ি করতেছিস কেন? বড় মামা প্রশ্ন করলো আমাদের দিকে তাকিয়ে। আমি কিছু বলার আগে রাসেল ভাই বলে উঠল, দেখেন না মামা, নিপা আমার নাস্তার প্লেট ধরে নিয়ে যাচ্ছে। ওনার কথা শুনে মনে হচ্ছে আমার পায়ের নিচের জমিন না, ফ্লোর ফাঁকা হয়ে যাচ্ছে, আর আমি ওই ফাঁকা দিয়ে টুপ করে নিচের ফ্লোরে যেয়ে পড়তেছি। বড় মামার চোখ মোটকে আমার দিকে চেয়ে বলল, বড় হয়েছিস এখন, ফাজলামি কমা। মিলিজিমি করলে মানা যায়, তাই বলে তুইও এমন করবি? এ বলেই মামা টিভি দেখতে বসে। পাশে বসে দেখতেছি রাসেল ভাইয়ের দিব্যি খেয়েই যাচ্ছে, ওনার কোনো মাথা ব্যথাই নাই যে আমি খেলাম না। আবার ডাইনিং রুমে এসে প্লেট পরোটা নিয়ে মাংস নিতে যাব, দেখি বাটি খালি। খালার কাছে জিজ্ঞেস করতে বলল, মাংস ছাড়া কি খাওয়া যায় না? উত্তরের ধরনে বুঝে গেলাম মাংস যে শেষমেশ সে আলুর তরকারি দিয়ে কোনো মতে একটা পরোটা খেলাম। কই খাবো মাংস দিয়ে পরোটা, তা না কপালে জুটল কি না আলু পরোটা। এই হলো জীবন আমার, যা এই কয়েকদিনই বড়ই বেদনাময়। খাওয়া শেষ, সবাই আবার তোড়জোড়ে লেগে গেল দুপুরের অনুষ্ঠানে। আজকে দুপুরের ভাইয়ার বউ ভাত। মোটামুটি 10টার দিকে বাসা মেয়ে শূন্য। ভাবির সাথে সবাই পার্লারে চলে গেছে। এবার খালেও মোটামুটি রেডি। খালামণিকে সে যে করেই হোক চিনবে, তাই খালা কী শাড়ি নিয়ে যাচ্ছে পার্লারে সেটা ভালো করে খেয়াল করে রেখেছে, যাতে গতবারের মতো এবার যেন কোনো সমস্যা না হয়। কিন্তু আমি আছি বড় মুশকিলে। বড় আপু যাওয়ার সময় বলে গেছে, গতবারের মতো মেকআপ করা নিয়ে যদি আবালামি করি তাহলে ওখানে বসেই নাকি আমাকে কেলানি দেবে। কী যে ভয় আছি সেটা বলতে পারছি না। খালু আর আমার মুখে দেখে যে কেউ বলবে পেটে সমস্যা আছে নাকি। আমার চেয়ে মনে হয় খালু বেশি ভয়ে আছে, মুখটা শুকনো আমচুরের মতো দেখাচ্ছে। ছোট মামাকে সকাল থেকে খুঁজতেছি সত্যি কথাটা বলার জন্য, আর মামা গায়েব। মামিকে জিজ্ঞেস করলে বলছে কাজে বাইরে গেছে। 12টার দিকে আমরা সবাই রেডি হয়ে গেলাম কমিউনিটি সেন্টারে। আজকে সকাল থেকে নাস্তার কাহিনী হওয়ার পরে রাসেল ভাইও গায়েব। মোটামুটি সবারই আজকে গায়েবানার রোগ ধরেছে। সেন্টারে যেয়ে দেখি ভাবিকে নিয়ে মহিলা মণ্ডল তখনও আসে নাই। মোটামুটি সব ফাঁকাই। আমি যে সোজা স্টেজের সামনের সোফায় এসি বরাবর বসে আয়নাটা বের করলাম ব্যাগ থেকে, যে চেহারার দশা কী হয়েছে। আয়না বের করে দেখলাম চেহারা গরমে একাকার, কাজও লেপটে গেছে, মুখে হালকা যা মেকআপ করছিল তাও ছাড়াবেড়া অবস্থা। আস্তে আস্তে আবার সব কিছু ঠিক করে যে আয়না বন্ধ করতে যাব, সেই দেখি আয়নাতে রাসেল ভাইকে দেখা যাচ্ছে। ইস, ব্লু শার্ট, ব্ল্যাক জিন্স আর সেই এলোমেলো করা চুল মেয়েদের পাগল করতে, আর লাগেটা কি? মানুষটা এত সুন্দর, স্বভাব চরিত্র সুন্দর হলে কতই না ভালো হতো। স্বভাবটা যেন আসত এক কচ্ছপের মতো। তাড়াতাড়ি আয়না বন্ধ করে ব্যাগে ঢুকিয়ে আমি ফোনে মনোযোগ দিলাম। চোখের কোণা দিয়ে দেখলাম রাসেল ভাই আমার দিকেই আসছে। বরাবর আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, রাতে যা বলেছি মনে আছে তো? কি কথা? তুই তো আমার কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বাইরে বের করে দিস। আচ্ছা বলবেন তো কী কথা? ওই পাত থেকে 100 হাত দূরে থাকবি। যদি দেখি ঢলাঢলি করেছিস তো দেখিস কি করি। কি? এই বলে হেঁটে চলে গেল। বেচারা সাদের জন্য কেন জানি না খুব খারাপ লাগছিল। আমার কারণে অহেতুক বাজে বাজে কথা শোনা লাগতেছে তার। একটু পরেই দেখি নতুন ভাবিকে নিয়ে সবাই এসে হাজির। বিয়ের দিনের মতো আমি আজকেও কনফিউজড কোনটাকে। খালি ভাবি ছাড়া আমি আবারও কাউকে চিনতে পারছি না। ভাবি আসার একটু পরেই ভাবির বাসার লোকজন এসে হাজির। আমি সবার অগোচরে আস্তে করে একদম পিছে শাড়ির চেয়ারে এসে বসলাম, যাতে মেকআপ পার্টির সামনে না পড়ি। আজকে যদি আমি আবারও চিনতে ভুল করি, এবার আর বকা না, বড় আপু সোজা আমাকে শুলে চড়িয়ে দেবে। আর পেছনে বসলে আর একটা উপকারও আছে, রাসেল বাবা সাত কেউ আমাকে দেখবে না, ক্যাচালও হবে না। পিছনে বসে মনের আনন্দে কানে হেডফোন দিয়ে গান শুনছি আর গেম খেলছি। হঠাৎই কান থেকে হ্যাচকাটা নেকিয়ে যেন হেডফোন এর একটা এয়ারপিস খুলে নিয়ে গেল। পাশে ঘুরে দেখি ছোট খালু, কিন্তু ছোট খালুকে দেখলে মনে হচ্ছে যে যেন খালুর পেছনে আগুন ধরায় দিছে, আর খালু দিক বিদিক হয়ে ছুটছে। ঘেমে নিয়ে খালু একাকার। আমাকে দেখে বলে উঠল, নেপারে ওই দিনের চেয়েও কঠিন বড় ঝামেলা করে ফেলেছি। খালুকে দেখে আসলে মনে হচ্ছে বিশাল কোনো ঝামেলা করে এসেছে, যাতে তার জীবন নাশের আশঙ্কা পর্যন্ত রয়েছে। খালু শান্ত হয়ে বসে আমাকে বলেন কি হয়েছে। এটা বলে খালুকে হাত ধরে পাশের চেয়ারে বসালাম। মাগো, বাসায় 100 বার দেখেছি তোমার খালা কোন শাড়ি নিয়েছে ব্যাগে অনুষ্ঠানে পরার জন্য, কিন্তু তোমার খালা বেমানি করলে আমার কি? এই বলে খালুর গলা যেন ভেঙে আসলো। খালু কি হয়েছে পুরাটা বলেন, তা না হলে আমি বুঝবো কি করে কি ঝামেলা হয়েছে। খালুকে সান্ত্বনা সরে বললাম আমি, তোমার খালা পার্লারে যেয়ে অন্য শাড়ি চেঞ্জ করে পরেছে।
বড় আপার শাড়ি সে পরেছে আর বড় আপা তার শাড়ি। আমি পেছন থেকে শাড়ি দেখে ভেবেছি ওইটা তোমার খালামণি। যে পেছন থেকে রেণু ভেবে মুর্শিদা আপাকে জড়ায় ধরেছি। খালু 2 হাত দিয়ে মাথা চেপে ধরল খুব জোরে। আপনি বড় খালাম্মাকে জড়িয়ে ধরেছিলেন খালু? আমি আবারও প্রশ্ন করলাম। কেন জানি না আমার বিশ্বাস হচ্ছিল না। ছোট খালামণির এত রাগী, তাও সে বড় খালাম্মাকে ভয় পায়, তার সাথে এই বাইচান্স ঘটনা। আজকে কি হবে আল্লাহ ভালো জানে। এখন তোমার 2 খালা হন্য হয়ে আমাকে গরু খোঁজা খুঁজতেছে। নিপা প্লিজ কিছু একটা করো খালুর জন্য। খালু যেন পারে না কান্নাই করে দেয়। মনে মনে ভাবতেছিলাম খালু নির্ঘাত যে আকাম ঘটাইছে তাতে হাসপাতালের সিট কনফার্ম। ছোট খালামণি অল্প বিস্তর ছাঁচা দিলেও বড় খালাম্মা হাড্ডি গুঁড়ি করে ফেলবে সোজা। খালু এখানে তো কিছুই করা পসিবল না। বাসায় যাই আগে, আমি সবাইকে বুঝিয়ে বলবো ঘটনাটা। খালুকে শান্ত করতে বললাম আমি। আমার কথা যেন খালু একটু ভরসা পেল। খাওয়া দাওয়া পরে যখন হাত ধুয়ে এসেছি তখন সাদের সাথে দেখা। এমন একটা পরিস্থিতির কথা না বলে উপায় নেই। আমি নানান ছুতোয় সরে আসতে চাইলেও পারছিলাম না। একটু পরে ঝুমু এসে হাজির। বারবার চোখ দিয়ে খুঁজছিলাম রাসেল ভাইকে কোথাও দেখা যায় কিনা। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে সাদের ফোন আসলে সরে যায়। আমিও ঝুমুকে নিয়ে স্টেজে চলে আসি। স্টেজে তখন ফটো সেশন চলতেছে। আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি কি সুন্দর লাগে নতুন নতুন জুটিগুলোকে। বড় খালাম্মা হুট করে এসে আমার সামনে হাজির। নিপা তুই শাহজাহানকে দেখেছিস? আমাকে দেখে জিজ্ঞেস করলো খালাম্মা। না খালুকে তো দেখি না অনেকক্ষণ। খালুকে কি দরকার খালাম্মা? গোবেচারা মুখ করে প্রশ্ন করলাম উল্টো করে। ইতিহাসে আছে শাহজাহান মমতাজ মরলে তাজমহল করে দিয়েছিল। আজকের এই মডার্ন শাহজাহানকে মেরে ওই বউ রেণু তাজমহল বানাবে। যত টাকা লাগে আমি দেব। বড় খালাম্মার এই কথা শুনে আমার মনে হচ্ছিল বুকের ভিতরে কামারের হপারের মতো শব্দ হওয়া শুরু হয়েছে। আর কিছু বলার আগেই খালাম্মা সোজা হাঁটা শুরু করলো। আল্লাহর দুনিয়ায় যত নমুনা আছে সব এই ফ্যামিলিতে কি যে হবে খালুর কে জানে। ওয়াশরুমে যাওয়ার জন্য লেডিস পার্সটা মেলের কাছে দিয়ে আমি ওদিকে চলা শুরু করলাম। ওয়াশরুমের ঠিক পাশেই একটা দরজা। আমি দরজা বরাবর আসতেই দরজাটা খুলে আমাকে কে জানি টেনে ওই দরজার ভিতরে নিয়ে গেল। আমার গলায় গালে ঘাড়ে এলোমেলো আদরের জন্য আমাকে ভরিয়ে তুলছিল। আমি